অন্নপূর্ণা যোজনা ফর্ম অনেকেই কিন্তু ভুল ফিল আপ করছেন এবং এই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে সেটা নিয়ে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আপলোড হয়ে গেছে। আমি কিছু ভিডিওকে ফলো করলাম, সেখানে দেখলাম কিছু ইউটিউবার কিছু কিছু জায়গাতে কিন্তু মিস্টেক করছে। একদম লাইভ প্রুফ সহ আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো যে কোথায় কোন জায়গাগুলিতে তারা মিস্টেক করছে। তো আপনারাও যদি ইউটিউবে ভিডিও দেখে এই ফর্মটি ফিল আপ করে থাকেন তাহলে কিন্তু হতে পারে সেই জায়গাগুলিতে আপনারাও ভুল করেছেন। তো দয়া করে আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সঠিকভাবে কিভাবে এই ফর্মটি ফিল আপ করতে হবে এবং আপনি যদি কোনো জায়গাতে ভুল করে থাকেন তো সেই জায়গাটিকে আপনারা সংশোধন করে নিতে পারবেন এই ভিডিওটি দেখার পর। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটি স্টার্ট করি। তো সবার প্রথম এই ফর্মটি আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন। এই ভিডিওর ডিসক্রিপশানেও আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও ডাউনলোড করতে পারেন বা এই অফিসিয়াল সাইটে গিয়েও আপনারা ডাউনলোড করতে পারেন। তো চলুন দেখায় ফর্মটি কিভাবে আপনারা ফিল আপ করবেন। তো সবার প্রথমে এখানে হেডিং যেটা আছে সেটা কিন্তু আপনারা একটু পড়ে নেবেন। সেই হেডিংটি এখানে দেখুন, প্রতিটি বিভাগে টিক চেকবক্স বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রত্যেকটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রত্যেকটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। এখানে কিন্তু পুরো ফর্মটি কিন্তু আপনাদেরকে ফিল আপ করতেই হবে। কিছু কিছু ডকুমেন্টস আপনাদের কাছে না থাকতে পারে, তো সেগুলি আপনারা স্কিপ করতে পারেন, কিছু সমস্যা নেই। তো চলুন দেখাই ফর্মটা কীভাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো সবার প্রথম 1 নম্বরে দেখুন বাড়ির প্রধানের নাম। তো আপনার বাড়ির প্রধান যে তার নামটা এখানে লিখতে হবে। যদি বাবা হয় তাহলে বাবার নামটা লিখবেন, আর যদি কারোর মা হয় তাহলে মায়ের নামটা লিখবেন। কিন্তু আধার কার্ডের নাম অনুযায়ী আধার কার্ডে যেই নামটি আছে সেই নামটি কিন্তু এখানে লিখবেন। আর একটা কথা বলে রাখি, এই ফর্মটি বাংলা ফর্ম, যদি আপনারা চান এই ফর্মটি ইংলিশেও ফিল আপ করতে পারেন, কিছু সমস্যা নেই। তো বাড়ির প্রধানের নামটা দিয়ে দেবেন। তো ধরুন এখানে কথা মানে আমি আমার বাবার নামটি দিয়ে দিলাম। এবং নাম্বার 2 এ আছে জন্ম তারিখ। তো এখানে আমার বাবার যে জন্ম তারিখ সেটা দিয়ে দিলাম। আধার কার্ডটি দেখে আধার কার্ডে দেখবেন ডেট অফ বার্থটি লেখা থাকে। তারপর 3 নম্বরে দেখুন পরিবারের প্রধানের লিঙ্গ। তো আপনারা পরিবারের প্রধানের যে নামটি এখানে দিয়েছেন সেই ব্যক্তি পুরুষ না মহিলা, তো সেই বক্সে আপনারা টিক করে দেবেন। ঠিক আছে, তো এখানে আমি পুরুষে টিক করে দিলাম। তো এখানে 5 নম্বরে চলে আসুন। 5 নম্বরে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, তো যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তাহলে এখানে ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন বাড়ির প্রধানের। ঠিক আছে, তারপর 6 নম্বরে পরিবারের সদস্যের সংখ্যা, শুধুমাত্র সংখ্যায় সাইডে লেখা আছে। তো আপনার পরিবারের মেম্বার কতজন, যদি 3 জন হয় তাহলে এখানে 3 লিখবেন, যদি 4 জন হয় তাহলে 4 লিখবেন, যদি 5 হয় তাহলে 5 লিখবেন। যতগুলি মেম্বার সেটি এখানে সংখ্যায় আপনারা লিখবেন, 4 বা 5 যেটাই হবে। ঠিক আছে, তারপরে 7 নম্বরে দেখুন ঠিকানা। তো এখানে আপনার যে ঠিকানা হবে সেই ঠিকানাটি লিখবেন, ভিলেজ, পোস্ট, থানা, পিনকোড সমস্ত কিছু এখানে লিখে দেবেন ঠিকানাটি ভালো করে। তারপরে 8 নম্বরে বলেছে যোগাযোগ নম্বর। যোগাযোগ নম্বর তার পাশে একটু ফলো করুন পাশের বক্সটা। এখানে দেখুন যোগাযোগ নাম্বার সেটি আপনারা দেবেন যেটি আধার কার্ডের সাথে যুক্ত আছে। পরিবারের যে প্রধানের নামটা আপনারা লিখেছেন সেই পরিবারের প্রধানের কিন্তু এখানে নাম্বারটা আপনাদের দিতে হবে। সেই প্রধানের আধার কার্ডের সাথে যে নাম্বারটি লিঙ্ক আছে, ধরুন আপনার বাবার আধার কার্ডে আপনার ফোন নাম্বার লিঙ্ক আছে, তাহলে এখানে কিন্তু আপনার ফোন নাম্বারটাই কিন্তু লিখবেন। আশা করি বুঝতে পেরেছেন। 9 নম্বর, এই জায়গাটিতে অনেকে কিন্তু ভুল করছেন। কি ভুল করছেন সেটা দেখুন, আমি আপনাদেরকে লাইভ প্রুফ সহ দেখিয়ে দিচ্ছি। 9 নম্বরে কি লিখেছে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যদের, মানে পরিবারের যতজন মেম্বার ওপরে যে লিখলেন 2 3 4 যে মেম্বারটা লিখেছেন সংখ্যাতে, তো সেই সব মেম্বারের কিন্তু আপনাদেরকে কিন্তু এখানে পুরো ডিটেলসটা দিতে হবে। তো এবার বলি ভুলটা কোথায় করছেন। তো সবার প্রথম এখানে পরিবারের প্রধান, যেহেতু আমি বাবার নাম দিয়েছি তো এখানে আমি আমার বাবার নামটা লিখলাম। সদস্য 1 এর জায়গায় এখানে নামের পাশে আমি আমার মায়ের নামটা লিখলাম, মায়ের জন্ম তারিখ লিখলাম, লিঙ্গ লিখলাম, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক কি সেটা লিখলাম, আধার নাম্বারটি এখানে বসিয়ে দিলাম। এবার ভুলটা কোথায় করছেন, ভুলটা করছেন আপনারা এই যে দুটি বক্স আছে হ্যাঁ। তো অনেক ইউটিউবার আছে তারা কিন্তু এই প্রধানের পাশে এই বক্সটাতে কিন্তু হ্যাঁ করতে বলছে, কিন্তু এই বক্সটাতে আপনারা যদি হ্যাঁ করে থাকেন তাহলে কিন্তু ভুল করছেন। যদি আপনার
ফ্যামিলির প্রধান বাবা হয়ে থাকে, যদি বাবার নামটা যদি দিয়ে থাকেন, তাহলে যদি এখানে আপনারা হ্যাঁ করছেন তাহলে কিন্তু ভুল করছেন। যদি আপনার পরিবারের প্রধান মা হয়ে থাকে তাহলে এটা ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। যেহেতু আমার বাড়ির প্রধান হচ্ছে আমার বাবা, এখানে আমি বাবার নামটা লিখেছি, আর মায়ের নামটা আমি কিন্তু এখানে লিখেছি। তো আমি কিন্তু এই নিচের বক্সটাতে হ্যাঁতে রাইট চিহ্ন করবো বা টিক চিহ্ন করব। আমি কিন্তু উপরটাই করব না। যদি উপরটাই করি তাহলে কিন্তু আমি ভুল করব। এই জায়গাটাতেই সবাই কিন্তু ভুল করছে, অনেক ইউটিউবার আছে এই জায়গাটাতেই কিন্তু ভুলটা তারাও করছে। তো এই জায়গাটি আপনারা একটু ফলো করে নেবেন। তো সদস্য 1-এ আমি মায়ের নামটা দিয়ে দিয়েছি। সদস্য 2, তো 2-এ আমি আমার নামটা লিখে দিলাম, আমার জন্ম তারিখ, লিঙ্গ, এবং একটু নিচে যদি আমি যাই তো এখানে আরো কিছু জিনিস দিতে বলবে, সেটা হচ্ছে সম্পর্ক, আধার নাম্বার। তারপরে 3 নাম্বারে যদি বোন থেকে থাকে তাহলে বোনের ডিটেলসটা এখানে দিয়ে দেবো, সমস্ত কিছু। আশা করি এটা আপনারা বুঝে গেছেন। তো এইভাবে সদস্য 1, 2, 3, 4 করে আপনারা ফিল আপ করে নেবেন। এবার 10 নাম্বারটিতে দেখতে পাচ্ছেন পরিবারের যে প্রধান আছে সেই পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে দিতে বলছে। তো সবার প্রথমেই আপনারা এখানে আপনার পরিবার যে হেড আছে বা প্রধান আছে তার এখানে ব্যাংকের নামটা আপনি লিখে দেবেন। সে যে ব্যাংকে হোক না কেন অ্যাকাউন্টটা, স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা ব্যাংক অফ ইন্ডিয়া, যেই ব্যাংকেরই হোক না কেন সেই ব্যাংকের নামটা লিখে দেবেন। তারপরে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন, আইএফসি কোডটা এখানে লিখে দেবেন। তারপরে সদস্য নাম্বার 1, যেহেতু মায়ের নামটা ছিল তো এখানে মায়ের নাম, মায়ের অ্যাকাউন্ট নাম্বার, মায়ের আইএফসি কোড। সদস্য 2-এ যেহেতু আমার নাম ছিল তো এখানে আমি আমার ব্যাংকের নামটা দিয়ে দিলাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড দিয়ে দিলাম। যদি সদস্য 3 বা কেউ থেকে থাকে তো এইভাবে আপনারা 10 নাম্বারটি ফিল আপ করে নেবেন। ঠিক আছে, এবার 11 নাম্বারে চলে আসুন। 11 নাম্বারে কি বলেছে, প্রাপ্তবয়স্ক সদস্যদের ভোটার তালিকায় অংশ নম্বর সহ। তো আপনার বাড়িতে প্রাপ্তবয়স্ক যারা আছে তাদের কিন্তু ভোটার কার্ডের নাম্বার সহ কিন্তু এখানে আপনাদেরকে লিখতে হবে, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার সহ। তো এখানে আপনারা সবার প্রথমে আপনার বাড়ির যে প্রধান আছে তার এপিক নাম্বারটা দিয়ে দেবেন, ভোটার কার্ডে যে এপিক নাম্বার সেটা। আর বিধানসভা ক্ষেত্র ও অংশ নাম্বার এটা পাবেন আপনারা ভোটার লিস্ট থেকে। 2026-এর ভোটার লিস্টটা আপনারা ডাউনলোড করে নেবেন, বা 2026-এর ভোটার লিস্টটা একটু কালেকশন করবেন, সেখান থেকে আপনারা এগুলো পেয়ে যাবেন। সবার প্রথম বাবার, সেকেন্ডে আপনার মায়ের ভোটার কার্ডের এপিক নাম্বার এবং অংশ নাম্বার, বিধানসভা নাম্বার, এবং সদস্য 2-এ যেহেতু আমার ডিটেলস ছিল তো এখানে আমি আমার ভোটার কার্ডের এপিক নাম্বারটা দিয়ে দেবো, বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার এখানে অ্যাড করে দিলাম। তো এইভাবে আপনারা আপনাদের ফ্যামিলির সব সদস্যদের অ্যাড করে দেবেন। এবার 12 নম্বরে বিভাগে চলে আসুন। এখানে আপনার কাস্ট বলেছে, আপনি কি কাস্ট সেই কাস্টটি এখানে করে দেবেন, এসটি, এসসি, ওবিসি যেটা হবে সেটা করবেন। যেহেতু আমি জেনারেল কাস্ট তো সেই কারণের জন্য আমি একদম প্রথমে যে বক্সটি আছে সেই প্রথমকার বক্সটি আমি টিক করে দেবো একদম প্রথমে। তারপর দেখুন 1 নম্বরে বলেছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে, যদি থাকে তাহলে এখানে হ্যাঁ করে দেবেন, যদি না থাকে তাহলে না করে দেবেন। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। কার্ডের ধরন মানে হচ্ছে কার্ডের যে ক্যাটাগরি, আপনি রেশন কার্ডটি বার করবেন তার উপরে দেখবেন এরকম টাইপের অনেক কিছু লেখা থাকে, AAY, PHH, SPHH, এরকম ভাবে দেখবেন কিছু না কিছু একটা লেখা থাকবে, সেটাই হচ্ছে আপনাদের রেশন কার্ডের ক্যাটাগরি। তো যেই ক্যাটাগরিটা হবে সেই ক্যাটাগরিটি বক্সে আপনারা টিক করে দেবেন। ঠিক আছে, তারপর এখানে বলেছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা। তো যদি আপনি প্রত্যেক মাস যদি রেশন তুলেন তাহলে এখানে হ্যাঁ করে দেবেন, যদি না তুলেন তাহলে না করে দেবেন। ঠিক আছে, তারপরে এখানে বলেছে বাড়ির ধরন। বাড়ির ধরনটা হচ্ছে আপনার বাড়িতে 3টি বা তার বেশি পাকা ঘর রয়েছে। এবার যদি আপনার বাড়িতে 3টি রুম যদি থেকে থাকে তাহলে এখানে হ্যাঁ করে দেবেন, পাকা বাড়ি কিন্তু বলেছে তাহলে হ্যাঁ করে দেবেন, যদি না থেকে থাকে তাহলে না করে দেবেন। তারপর এখানে তার নিচে দেখুন লিখেছে পারিবারিক জমির মালিকানা। তো সেই জমিটির মালিক যদি আপনি হয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, যদি না হয়ে থাকেন তাহলে না লিখবেন,
যদি হ্যাঁ হয়ে থাকেন কিন্তু এই সাইডে একটু দেখে নেবেন, সেখানে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি আর এগুলো কিন্তু আপনাদেরকে এখানে কিন্তু অ্যাড করতে হবে, জমি রেকর্ডারে সমস্ত কিছু কপি। তারপর 3 নম্বরে চলে আসুন। 3 নম্বরে এখানে লেখা আছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে। এই ফাঁকা বক্সটা কিন্তু আপনাদেরকে শতকে আপনাদের জমির যে পরিমাণটা আছে সকল সদস্য মিলিয়ে, তো সেটা কিন্তু এখানে আপনাদেরকে লিখতে হবে। তো এটা আপনারা জমির পর্চা বা জমির যে কাগজগুলি থাকে সেগুলিতে আপনারা পেয়ে যাবেন। তো সেটা দেখে এখানে শতকে আপনারা লিখে দেবেন। তারপরে এখানে 4 নম্বরে বলেছে যানবাহন। আপনার পরিবারে যদি 4 চাকা থেকে থাকে, পার্সোনাল 4 চাকা, তাহলে এখানে আপনি হ্যাঁ করবেন, আর যদি না থেকে থাকে তাহলে না করবেন। যদি থেকে থাকে তাহলে সেই গাড়ির সংখ্যাটি কিন্তু এখানে উল্লেখ করতে হবে যে কটি আছে 4 চাকা, 1টি 2টি 3টি, সেটি উল্লেখ করবেন। এবং গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বারটিও কিন্তু এখানে আপনাদেরকে উল্লেখ করে দিতে হবে। 5 নাম্বার। এবার 5 নম্বরে আসি। 5 নম্বরে কি বলেছে? 5 নম্বরে বলেছে আপনার পরিবারের স্বাস্থ্য বীমা আছে কিনা। স্বাস্থ্য বীমা মানে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, যেটাকে বলা হয়। যদি থাকে তাহলে হ্যাঁতে রাইট টিক চিহ্ন করবেন, যদি না থাকে তাহলে নাতে করবেন। যদি থাকে তাহলে হ্যাঁতে টিক চিহ্ন করার পর এখানে কিন্তু সেটা আপনাদেরকে উল্লেখ করতে হবে যে সরকারি না বেসরকারি, বীমার অঙ্ক কত সেটাও আপনাদেরকে কিন্তু এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। এবং আপনাদের কিন্তু বিবরণটাও কিন্তু উল্লেখ করে দিতে হবে নিচে, ঠিক আছে। তো এইভাবে সদস্য নাম্বার 1 নাম্বার 2 এইভাবে কিন্তু আপনারা সমস্ত কিছু অ্যাড করে দেবেন। ধরুন আপনার পরিবারে যে হেড আছে শুধু তারই একটি স্বাস্থ্য মানে হেলথ ইন্স্যুরেন্স আছে, স্বাস্থ্য বীমা আছে, তো তারটা হ্যাঁ করে দেবেন। তো সেটা সরকারি না বেসরকারি শুধু সেটাতে টিক করে পোতে তার অ্যামাউন্টটা এবং বিবরণটা সমস্ত কিছু দিয়ে দিলেন। যদি তারপরে সদস্য নাম্বার 1, সদস্য নাম্বার 2, সদস্য নাম্বার 3 যদি এদের যদি না থেকে থাকে তাহলে বক্সগুলি স্কিপ করে দেবেন, কিছু দেওয়ার দরকার নেই। আর একটা কথা বলে রাখি, স্বাস্থ্য সাথী যে কার্ড আছে সেই কার্ডটি যদি আপনার থেকে থাকে তাহলে ওটাও কিন্তু একটা সরকারি বীমা কিন্তু, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনারা হ্যাঁ করবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন। যদি ট্যাক্স বা কিছু পে করে থাকেন তাহলে কিন্তু এখানে হ্যাঁতে ক্লিক করে দেবেন, যদি না হয় তাহলে নাতে ক্লিক করে দেবেন। এটা আপনাদের যেটা হবে সেটা আপনারা করে দেবেন। তারপর পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে। 2 নম্বরে পরিবারের সদস্য মানে আপনি যে পরিবারটি উল্লেখ করেছেন যে আমার পরিবারে 2 জন 3 জন 4 জন মেম্বার আছে, সেই সকল মেম্বারদের যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, যদি না থাকে তাহলে নাতে ক্লিক করবেন। যদি থেকে থাকে তাহলে তার নাম, যেমন এখানে আমার পরিবারের প্রধান হচ্ছে বাবা, তো এখানে আমি হ্যাঁতে যদি ক্লিক করি তাহলে এখানে পরিবারের প্রধান যিনি আছেন তার নাম দিতে হবে এবং তার প্যান কার্ড নাম্বারটি দিতে হবে এখানে। সদস্য নাম্বার 1 মা, তো এখানে মায়ের নাম, মায়ের প্যান কার্ড নাম্বার। সদস্য 2 এখানে আমার নাম, আমার প্যান কার্ড নাম্বার। সদস্য 3 ধরুন এখানে আমার বোনের নামটা দিলাম এবং আমার বোনের প্যান কার্ড নাম্বারটি দিয়ে দিলাম। তো এটা কমপ্লিট। এবার নিচে আসুন 4 নম্বরে কর্ম মানে আপনি কি কাজ করেন সেটা নিয়ে এখানে কিন্তু 3 নম্বরে ডিটেলসটা দিতে বলেছে। তো আপনার পরিবারের যিনি প্রধান তিনি কি কাজ করেন, সরকারি ক্ষেত্র না বেসরকারি ক্ষেত্র, সেটা কিন্তু এখানে আপনাদেরকে উল্লেখ করতে হবে। পার্ট টাইম না বেকার না পরিযায়ী শ্রমিক না অন্যান্য, তো যেটাই হবে আপনার পরিবারের প্রধান সেই প্রধানেরটা এখানে কিন্তু আপনারা টিক করবেন যেটা হবে। তারপরে সদস্য 1 যেহেতু আমার মায়ের ছিল, তো আমার মা বেকার, তাহলে বেকারে ক্লিক করবো যেহেতু মা কিছু করে না। সদস্য 2 যেহেতু আমি, তো আমি যেটা করি সেটা এখানে উল্লেখ করে দেবো। যদি বেকার হয় তাহলে বেকার করব বা অন্যান্য হইতে হয়তো অন্যান্য করব, তো যেটা আপনাদের হবে সেটা আপনারা ক্লিক করে দেবেন। এইভাবে সদস্য নাম্বার 1 সদস্য নাম্বার 2 সবারই কিন্তু, ঠিক আছে। তো এটা কমপ্লিট হওয়ার পর এখানে 4 নম্বরে দেখুন এখানে লেখা আছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। তো এখানে সেই সংখ্যাটা আপনাদেরকে উল্লেখ করতে হবে। শিক্ষিত কতজন আছে, যদি 2 জন থাকে তাহলে 2 জন করবেন। যদি ধরুন আপনার ফ্যামিলির 4 জন মেম্বার, 2 জন শিক্ষিত 2 জন অশিক্ষিত, তাহলে এখানে 2 2 করে লিখে দেবেন, 2 জন শিক্ষিত 2 জন অশিক্ষিত। যদি 4 জনে যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে উপরে 4 লিখে দেবেন, ঠিক আছে। তার নিচে দেখুন এখানে সেটা উল্লেখ করতে বলেছে আবার যে পরিবারের প্রধান যিনি, যার নামটা আপনি দিয়েছেন, এখানে বাবার নামটা দিয়েছি, তো
এখানে পরিবারের প্রধান তিনি শিক্ষিত না অশিক্ষিত, এখানে আমি শিক্ষিততে ক্লিক করে দিলাম। যদি অশিক্ষিত হতো তাহলে অশিক্ষিত করতাম। তার নিচে দেখুন সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত, পরিবারের যে প্রধান তার শিক্ষাগত যোগ্যতা কত, তো সেটি এখানে আপনারা লিখে দেবেন। যদি 10 পাস হতো 10, এইচএস হতো এইচএস, বা 8 পাস যদি হয় তাহলে 8 পাস, সেটা লিখে দেবেন। সদস্য 1, তো এখানে মা আমার শিক্ষিত না অশিক্ষিত সেটা লিখতে হবে, শিক্ষিত হতে হবে শিক্ষিত, আর শিক্ষাগত যোগ্যতা কত সেটা এখানে লিখতে হবে। সদস্য 2, এখানে আমি, তো এখানে আমার ডিটেলসটা এখানে দিতে হবে, শিক্ষিত এবং শিক্ষাগত যোগ্যতা কত সেটা দিতে হবে। তো এইভাবে আপনার পরিবারের সকল সদস্যদের ডিটেলসটা আপনি দিয়ে দেবেন। তারপরে এখানে 5 নম্বরে চলে এলাম। 5 নম্বরে বলছে আপনার পরিবারের যে সদস্য আছে সেই সদস্যের মধ্যে কোনো এক ব্যক্তি কোনো কি পদে আছে, মন্ত্রী বা সাংসদ বা বিধায়ক, যদি কোনো পদে থেকে থাকে তাহলে সেটি হ্যাঁ হ্যাঁ করে দেবেন, যদি না থেকে থাকে তাহলে না করবেন। যদি থেকে থাকে তার কিন্তু সংখ্যাটাও কিন্তু এখানে দিতে হবে, তার সদস্য সংখ্যার নম্বরটা, ঠিক আছে। তারপরে 6 নম্বরে আসুন। 6 নম্বরে কি বলছে, কোনো সদস্য কি সরকারি পেনশন ভাগী, মানে আপনার পরিবারের যে সদস্য আছে তো সেখানে কি কেউ পেনশন পায়, যদি পায় তাহলে হ্যাঁ করবেন, যদি না পায় তাহলে না করবেন। যদি পেনশন পায় তাহলে তার নাম্বারটাও কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে। তারপর এখানে 7 নম্বরে চলে আসুন। 7 নম্বরে বলতে চাইছে যে আপনার পরিবারে কেউ কি জিএসটি দেয়, যদি দেয় তাহলে হ্যাঁ করবেন, যদি না দেয় তাহলে না করবেন। জিএসটি মানে যে ইনকাম ট্যাক্সের ফাইল বা আরটি ফাইল যেটা বলবেন, যেটা হয়, যদি থেকে থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে না করবেন। যদি থাকে তাহলে তার নাম্বারটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। এবার 8 নম্বরে আসুন। 8 নম্বরে পরিবারের মোট বার্ষিক আয়, এখানে সেটা আপনাদেরকে সংখ্যাতে লিখতে হবে, মানে আপনার পরিবারের আয়টা কত, ইয়ারলি আয়, কিন্তু এখানে মান্থলি আয় কিন্তু বলেনি, প্রতি মাসে বলেনি, বছরে ইনকাম কত। এখানে ধরুন আপনার পরিবারে শুধুমাত্র আপনার বাবা ইনকাম করে, তাহলে আপনার বাবার ইয়ারলি ইনকাম কত বছরে সেটা করবেন। যদি ধরুন আপনার পরিবারে আপনার বাবা এবং আপনি দুজনেই ইনকাম করেন, তাহলে আপনার দুজনের মিলিয়ে টোটাল ইনকাম ইয়ারলি কত হয় সেটা লিখবেন। যদি আপনার পরিবারে 3 জন যদি ইনকাম করে, সেই 3 জনের ইনকামটা মিলিয়ে ইয়ারলি কত হয় সেটা এখানে আপনারা সংখ্যাতে লিখে দেবেন। যদি 1,20,000 হয় তো 1,20,000 লিখবেন সংখ্যাতে, কিন্তু ওয়ার্ডে না। ধরুন 1 লাখ হলো, তাহলে এখানে আপনাদেরকে 1 লাখ লিখে দিতে হবে, ঠিক আছে। এরকম ভাবে 1 লাখ লিখে দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এইখানে দেখুন, এখানে লিখেছে সিএএ আবেদন এর বর্তমানে অবস্থা যদি থাকে, যদি আপনার পরিবারে কেউ যদি সিএএ তে আবেদন করে থাকে তাহলে সেটি কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে। যদি প্রযোজ্য নয় তাহলে প্রযোজ্য নয় ক্লিক করবেন। যদি আবেদন করে থাকেন তাহলে সেই আবেদনের নাম্বারটি দিতে হবে, বা ইস্যু করা হয়ে গেছে তাহলে সেই সার্টিফিকেট নাম্বারটি এখানে আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে। তো এখানে পরিবারের প্রধানের ডিটেলসটা চেয়েছে, তো এইভাবে আপনারা পরিবারের প্রধানের ডিটেলসটা দেবেন। যদি না করে থাকেন তাহলে প্রথমেরটা ক্লিক করবেন। সদস্য 1 তারও যদি না করে থাকেন তাহলে সেটাও নাতে ক্লিক করবেন। সদস্য 2 যদি না করে থাকেন তাহলে না করবেন, প্রযোজ্য নয়। সদস্য 3, এইভাবে কিন্তু আপনারা সবগুলো করে নেবেন। তারপরে চলে আসুন একদম নিচে। তারপর দেখুন এখানে লেখা আছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, সেই ক্রেডিট কার্ডের ক্যাটাগরিগুলোও কিন্তু এখানে নামগুলি লেখা আছে। যদি আপনার পরিবারের এই সমস্ত ক্রেডিট কার্ড যদি কেউ যদি পায় তাহলে সেই নাম্বারটি কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে, আইডি সংখ্যা দিতে হবে, এবং কোন তারিখে ইস্যু করা হয়েছিল সেটাও কিন্তু দিতে হবে। যদি না পাই তাহলে এটা কিছু করার দরকার নেই, এই পুরো বক্সটাকেই আপনাদেরকে ফাঁকা ছাড়তে হবে বা স্কিপ করতে হবে। বা আপনার পরিবারের যে কোনো একটা সদস্য যদি পেয়ে থাকে তো সেই সদস্য কিন্তু আপনার ডিটেলসটা দিতে হবে। যদি প্রধান পেয়ে থাকে তাহলে প্রধানটা দেবেন, যদি মা পেয়ে থাকে তাহলে মারটা দেবেন, যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনারটা দেবেন। যদি কেউ পেয়ে থাকে তাহলে দেবেন, যদি না পেয়ে থাকে তাহলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে এখানে 3 নম্বরে বলেছেন যে 2026-এ আপনার কি নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে, যদি পড়েছে তারপর যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তো সেই অনুপাতে এই জায়গাটিতে আপনারা টিক করবেন। যদি নাম বাদ যদি না পড়ে থাকে তাহলে প্রথমে একটা সিলেক্ট করে দেবেন, প্রযোজ্য নয়। আর যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তো সেটাও এখানে আপনাদেরকে উল্লেখ করে দিতে হবে। তো এখানে আমার কিছু সমস্যা হয়নি, 2026-এ ভোটার লিস্টে নাম উঠে গেছে, তো সেই কারণের জন্য এখানে পরিবারের যে প্রধান তারও প্রযোজ্য নয় করে দেবো। বা আমার ফ্যামিলি আরও যে মেম্বারগুলো আছে, সদস্য 1, সদস্য 2, সদস্য 3, তো সেইগুলো প্রযোজ্য নয় করে দেবো, কিছু সমস্যা হয়নি।
তারপরে এখানে আপনাকে আপনার পরিবারের শিশুর বিবরণ দিতে বলেছে। যদি আপনার পরিবারে যদি কোনো শিশু থেকে থাকে তো সেই শিশুর নাম দিতে হবে, সেই শিশুটি কোন শ্রেণীতে পড়ে এবং কোন স্কুলে পড়ে সেই স্কুলটির নাম কি সেটি দিতে হবে, ধরনটি দিতে হবে, তারপর সে সরকারিতে পড়ে না বেসরকারিতে পড়ে সেটিও দিতে হবে। ঠিক আছে, তো এগুলি আপনারা আপনাদের যেটা হবে তো সেটা এখানে আপনারা উল্লেখ করে দেবেন। যদি আপনাদের শিশু যদি একটি থেকে থাকে তাহলে এখানে জাস্ট একটাই ফিল আপ করবেন। যদি শিশু যদি দুটো থেকে থাকে তাহলে এখানে 2 নম্বর বক্সটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো এখানে আপনারা এটা নিজেদের মতো ফিল আপ করে নেবেন যেটা আপনাদের হবে। তো এখানে তার নিচে দেখতে পাচ্ছেন শিশুদের টিকাকরণের বর্তমানে অবস্থা, তো এখানে উল্লেখ করতে হবে। তার সাইডটা একটু পড়ে নেবেন। যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ বা টিকা না নেওয়ার কারণ সেটি আপনাদেরকে এখানে উল্লেখ করতে হবে। তো আমি যতটুকু জানি শিশুদেরকে যখন একটা টিকা দেওয়া হয় তখন কিন্তু তারা সেই খাতাটিতে বা সেই কাগজটিতে যা বলবেন সেটিতে কিন্তু ডেটটা উল্লেখ করে, সেখানে কিন্তু কোনো আইডি বা কিছু কিছু থাকে না। তো এই জিনিসটা আপনারা একটু নিজেদের মতো করে ফিল আপ করলেন, বা যদি সমস্যা হয় আপনাদেরও তাহলে এটা আপনাদের স্থানীয় যে বিএলও আছে বা যে মেম্বার আছে তো তার সাথে এটি আপনারা একটু কন্ট্যাক্ট করে নেবেন এই জায়গাটি, যদি শিশু থেকে থাকে আপনাদের, যদি না থাকে তাহলে প্রয়োজন নেই। তারপর এখানে বলা হয়েছে যে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পেয়েছেন। বাড়ির যে প্রধান আছে তিনি যদি ডিবিটির মাধ্যমে সরকারি কোনো কিছু সুবিধা যদি পেয়ে থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, যদি না পেয়ে থাকেন তাহলে নাতে ক্লিক করবেন। যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু সেই প্রকল্পের নামটাও কিন্তু উল্লেখ করতে হবে। নিচে নিচে দেখুন ফাঁকা বক্স আছে, এই বক্সটিতে কিন্তু উল্লেখ করে দিতে হবে, সেই প্রকল্পের নামটা লিখে সাইডে হ্যাঁতে চিহ্নিত করে দিতে হবে। ঠিক আছে, যদি না পেয়ে থাকেন তাহলে নাতে ক্লিক করে দেবেন, বাস আর কিছু করার দরকার নেই। এবার সদস্য ওয়ানে যেহেতু মা ছিল তো এখানে মা তো লক্ষ্মীর ভাণ্ডার যদি পেয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁতে ক্লিক করবেন এবং এখানে লক্ষ্মীর ভাণ্ডার লিখে দেবেন প্রকল্পের নাম, তারপরে এখানে হ্যাঁতে ক্লিক করে দেবেন। এইভাবে সদস্য 2 সেও যদি কিছু পেয়ে থাকেন তাহলে সেটাও এখানে উল্লেখ করে দেবেন তার নাম সহ। সদস্য 3 এইভাবে সমস্ত কিছু অ্যাড করে দেবেন। তারপর একটু নিচে এসে এখানে যে একটি বক্স পাবেন এই বক্সটিতে একটি টিক করে দেবেন। টিক করার পর এখানে সিগনেচার করবেন। এইখানে সিগনেচারটি কিন্তু মহিলাকে করতে হবে, তার কারণ এটি অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম। অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু মহিলারাই পাবে, পুরুষরা কিন্তু পাবে না। তো এখানে আমার মাকে সাইন করতে হবে, তো এখানে পুরুষরা কিন্তু সাইন করবেন না। যার নামে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটি ফিল আপ হচ্ছে তো এখানে তাকেই কিন্তু এখানে একটা সিগনেচার তাকে করে দিতে হবে। করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন 13 নম্বর পেজ। 13 নম্বর পেজটাতে আপনাদের কিছু করার দরকার নেই। এখানে দেখুন লেখা আছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, শুধু আপনারা ওখানে সিগনেচারটা করে দেবেন, সমস্ত কাজ কিন্তু কমপ্লিট। তো আশা করি আমি বোঝাতে পারলাম যে ফর্মটি আপনারা কিভাবে সঠিকভাবে ফিল আপ করবেন। এরপরেও যদি আপনাদের যদি কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করবেন। আমি ইনস্টাগ্রামের আইডি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো, তো সেখানে আমি আপনাদেরকে হেল্প করে দেবো যদি আপনাদের কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগেছে তো ভিডিওটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।